ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসলে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই আমাদের বাংলাদেশের বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, বিয়ের রাতে বিড়াল মেরে নিতে হয়। জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন। এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করা হয়েছিল। এরপর একে একে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। একে একে সরকারের সমস্ত ডিপার্টমেন্টকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে নতজানু করা হয়েছে। এরপর একে একে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে। বাংলাদেশ একটি চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। আমরা শুনেছি একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। এখানে বিনা ভিসায় অসংখ্য বিদেশিদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল, প্রশ্ন করার কেউ ছিল না। সরকার ব্যবস্থা, গভর্নেন্সকে দুর্বল করা হয়েছিল। এভাবেই আমার রাষ্ট্রকে খাবলে খাওয়া হয়েছে, এভাবেই আমার রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে। এভাবে আমার সার্বভৌমত্বকে ক্ষয়িষ্ণু ধারায় নিয়ে যাওয়া হয়েছে, যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে, তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে। এখন প্রশ্ন উঠেছে, পঞ্চদশ সংশোধনী 2011 সালে পাশ করার মধ্য দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে। 14 সালের নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং আতঙ্ককর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন জুগিয়ে যেতে পারে, খুনির পক্ষে অবস্থান নিতে পারে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই। পরিস্থিতি হয়ে গেছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করছে। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। মইনুল আহমেদ তৎপর হতে পারতেন, উনি কমান্ডিং এর অপেক্ষায় ছিলেন। ওনার কর্মকর্তারা মারা যাচ্ছেন, ওনার দায়িত্ব ওনার অফিসারদের রক্ষা করা। উনি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলেন, এটা তার ওন অ্যাডমিশন। দিস অ্যাডমিশন ইজ নট এ গুড এক্সকিউজ। এটা উনি যে ডিফেন্স নেওয়ার চেষ্টা করছেন, উনি কিছু জানতেন না, উনি ফেরেশতা ছিলেন, এটা আমি মনে করি না। মইনুল আহমেদ বললেন, এটা আমি করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই সামনে চলে এসেছে সাক্ষ্যের মধ্য দিয়ে। সেখানে কই বর্তমান সেনাবাহিনী প্রধান? উনি তো সেই কমান্ড ফলো করেননি, উনি এটাকে অপরাধ মনে করেছেন। উনি তো কমান্ডের জন্য বসে থাকেন, উনি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। নাসিরউদ্দিন পিন্টুকে যখন এই মামলায় সম্পৃক্ত করা হয়, এটা একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল।
তার পরিবার মামলা করেছেন, সেই মামলার সঠিক তদন্ত হবে, সত্য উদ্ঘাটিত হবে। এমন একটি সময় হত্যাকাণ্ড ঘটেছে যখন নাসিরউদ্দিন পিন্টুর এই বিষয়ে ভূমিকা রাখার ন্যূনতম কোনো সুযোগ ছিল না। এমন একটি সময় হয়েছে যে নাসিরউদ্দিন পিন্টু এই ঘটনার জোর সম্পৃক্ত হয়ে, এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সম্পৃক্ত হয়ে তার কোনো ব্যক্তিগত বা তার দলের কোনো লাভ ছিল না। যাদের লাভ ছিল, যারা কমান্ড করেননি এদেরকে রেস্কিউ করার জন্য, যারা সেনাবাহিনী প্রধানকে তার ভাষ্য অনুসারে ফোর্স ডিপ্লয় করা থেকে নিবৃত্ত রেখেছেন নিজেদেরকে, তারা এবং নাসিরউদ্দিন পিন্টু কখনো এক কাতারে ছিলেন না।